সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের লিগ্যাল রাইটস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। দর্শক মণ্ডলী, প্রতিটি অনুষ্ঠানের মতো আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরী। রেজা চৌধুরী, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। দর্শক, আমরা আজকে ইমিগ্রেশন এবং অন্যান্য বিষয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট, লিটিগেশন ইত্যাদি যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন রাখতে পারেন। আমাদের অতিথি এবং আমি আপনাদের এই বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার অতিথি আজকে সুনির্দিষ্টভাবে আজকে কথা বলবেন কাউন্সিল ট্যাক্স এবং বিজনেস রেট, এই দুটি বিষয়ে কথাবার্তা বলবেন। আমি প্রতিটি অনুষ্ঠানের ন্যায় আজকে একটা সামান্য একটা আপডেট রয়েছে ইমিগ্রেশনে, সেটা আপডেট দিতে চাই। যে 13ই মে যেটা ঘোষণা করা হয়েছে যে ফ্রম সানডে 19th মে, আজকে থেকে ইফ ইউ আর ইন বাংলাদেশ অ্যাপ্লাইং ফর ইউকে ভিসাজ আন্ডার দ্য পয়েন্ট বেস সিস্টেম ইউ উইল নিড টু অ্যাপ্লাই অনলাইন। সুতরাং আজকে থেকে বাংলাদেশে পয়েন্ট বেস সিস্টেমের সব অ্যাপ্লিকেশন অনলাইনে করতে হবে। এখন আর ফর্মে করা যাবে না, অনলাইনে করতে হবে। অল আদার অ্যাপ্লিকেশন উইল বি অনলাইন অনলি ফ্রম সানডে 2nd জুন 2013। অর্থাৎ 2রা জুন থেকে সকল ধরনের আবেদনপত্র বাংলাদেশ থেকে করতে হলে অনলাইনে করতে হবে। অনলাইনে করতে হলে আপনারা এখান থেকেও করতে পারবেন, ইউকে থেকেও করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখানে যেটা নর্মালি করা হয় থাকে, এখান থেকে অনলাইন অ্যাপ্লাই করার পর তারপর আপনারা প্রিন্ট ভার্সন এবং অন্যান্য প্রিন্ট ডাউনলোড করবেন এবং সেই কাগজপত্র আপনারা ঢাকায় জমা দিবেন বা সিলেটে জমা দিবেন। এই হচ্ছে অনলাইনের সিস্টেম। চিন্তিত এবং হওয়ার কোনো কারণ নাই। একটু প্রবলেম হতে পারে, যেটা অনেকেই যেটা করেন যে এখান থেকে অ্যাপ্লিকেশন করেন আর বাকিটা বাংলাদেশ থেকে ইনফরমেশন নিয়ে নিন। সুতরাং এখান থেকে করতে হলে বাংলাদেশে আপনারা সকল ইনফরমেশন তথ্যাদি নিয়ে আসতে পারবেন। সুতরাং অনেকেই আমাদের কাছ থেকে নেন বা ইউকে লয়ারের কাছ থেকে অ্যাপ্লিকেশন করে নেন, কিন্তু কিছু ইনফরমেশন থেকে যায়, কিন্তু বাংলাদেশে গিয়ে রদবদল করেন, অনেক সময় বাংলাদেশে যাওয়ার পর অন্যান্য লয়ার ধরেন। সুতরাং সেক্ষেত্রে কমপ্লিটলি এখান থেকে করতে হবে অথবা কমপ্লিটলি বাংলাদেশ থেকে করতে হবে, কারণ কমপ্লিট অ্যাপ্লাই করার পর এটা প্রিন্ট ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন। সুতরাং অ্যাপ্লিকেশন টাইম টেবল দেওয়া থাকবে। সুতরাং বিষয়টি খেয়াল রাখবেন। তবে এটা একদিক দিয়ে ভালো যে আপনার কোনো ঝামেলা থাকলো না, যা যা বলা সব প্রিন্টে থাকলো এবং টাইপ করে দিলেন, হাতের লেখার কোনো জো থাকলো না। আর অন্যান্য কাগজপত্র আগের মতোই, অন্যান্য কন্ডিশন আগের মতোই। সুতরাং অনলাইনে সকলকে স্বাগতম। দর্শক, আমি কথা বাড়াবো না, আজকে অতিথির সঙ্গে আলাপ করব যে কাউন্সিল ট্যাক্স নিয়ে প্রথমে আলাপ করি, যেটা অনেকেরই চিন্তার কারণ হয়ে থাকে যে কাউন্সিল ট্যাক্স কখন রেয়াত পাওয়া যায় এবং এটা কাউন্সিল ট্যাক্স বিশেষ করে কখন বাড়ে কখন কমে এবং কিসের ভিত্তিতে এটা নির্ধারণ করা হয় থাকে কাউন্সিল টু কাউন্সিল। ব্যারিস্টার রেজা চৌধুরী। Thank you very much. Well, the first point to make about that is that we're all liable to pay a council tax. And the general rule হচ্ছে যে আমরা সবাইকে মানে কাউন্সিল ট্যাক্সটা দিতে হয়। কাউন্সিল ট্যাক্সটা হচ্ছে এটা লোকাল ট্যাক্স। আমরা যারা যারা সিনিয়র আছি তাদের মনে রাখতে পারেন যে এটার নাম ছিল পোল ট্যাক্স। ওই যে মার্গারেট দ্য লেট মিসিস থ্যাচারের সময় যখন পোল ট্যাক্সের মারামারি ছিল ইত্যাদি। সো we all have to pay council tax. Now the point is, well, there are two issues. First of all, there is the amount to be paid, which is dependent on the banding of your property. আর একটা হচ্ছে গিয়ে যে আপনার যদি কোনো এক্সাম্পশন মিলে কিনা। Now I have to make this point in relation to the latter part of my point, which is this, যে এখন তো অনেক মানে রিসেশনের মধ্যে আমরা আছি। The Welfare Reform Act is now in place. তার মানে হচ্ছে গিয়ে যে অনেকেই মানে চেঞ্জ হচ্ছে। সো চেঞ্জ হলে ব্যাপারটা যে আপনারা যদি এক্সাম্পশন আগে যে একটা আসে কাউন্সিল ট্যাক্স বেনিফিটর, যারা এন্টাইটেলড আসলা, যারা হয় কোনো ইনকাম নাই, অন্য বেনিফিটও আছেন, মিনস টেস্টেড বেনিফিট, অল্টারনেটিভলি তারা ভেরি লো ইনকাম আছেন, তারা লাগিয়া কাউন্সিল ট্যাক্স বেনিফিট মানে প্রযোজ্য আছিল। বাট নাও হোয়াট ইজ হ্যাপেন্ড এজ এ ডিরেক্ট ইম্প্যাক্ট অফ দি ওয়েলফেয়ার রিফর্ম অ্যাক্ট, যে কাউন্সিল ট্যাক্স বেনিফিট একটু উঠে গেছে, মানে এগুলো এবলিশ হয়ে গেছে। সো একটার যে সাবস্টিটিউটেজ একটা আছে, ইন প্লেস একটা আছে, একটারে মানে হয় যে কাউন্সিল ট্যাক্স রিডাকশন। এগুলো ডিপেন্ড করে ফ্রম কাউন্সিল টু কাউন্সিল। যারা মানে ভিউয়ারে যদি মনে করেন আপনারা যদি মানে এগুলো এফেক্ট হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই আপনারা নিজের কাউন্সিলর গেছে মানে কন্ট্যাক্ট করুক, দেখুক যে তারা কিতা ইন প্লেস কিতা আছে, কিতা ফেসিলিটি আছে।
Now that doesn't apply to those who are above pension age. যারা পেনশন ফাইরা 60 অ্যাবাভ আসেন পেনশন ক্রেডিট ফাইরা ইত্যাদি তারা কিন্তু মানে অ্যাপ্লাই করে না তারাও আগর যে একটা ফাইতা একটা so I just wanted to make that very brief point about the exemptions or any entitlement. The other exemption is of course those who are students যারা ছাত্র আছেন তার লাগে যে আগর রুল একটা মানে আসিল এটা রয়ে গেছে provided of course that you are able to show proof of your student status. Now banding or ব্যাপারে লগে, and by the way we are talking about council tax for residents, so residential council tax. আমি cover করমু non-domestic ratings that are মানে commonly business rates a bit later on in the program. Banding or ব্যাপারে লগে আছে যারা মানে একটা banding আছে A B C D E F and so on. এই banding এগুলো নির্ভর করে যে আপনার value of the property. Now the good news is that যে ভ্যালুয়েশন করা হয়েছিল এই ভ্যালুয়েশন 1991 এর ভ্যালুয়েশন এখনো রয়ে গেছে তার মানে হলো যে আপনার প্রপার্টি যদি যে ব্যান্ডিং আইছে 1991 এর যে মানে রেটে দ্যাট ব্যান্ডিং উইল অ্যাপ্লাই এর মানে হলো যে এই সময় যদি দেখতে থাকে আপনার প্রপার্টি যদি ওখানে যদি মার্কেট ভ্যালু থাকে আপনার প্রপার্টির 80,000 পাউন্ড but in 1991 it was fractionally half or less than half of that or substantially half of that. And then of course আপনার মানে council tax অত বেশি হইতো না now bending এর ব্যাপারে কিন্তু যে revaluation কিন্তু সরকারে in the last government wanted to do this. This is going back about some years, about probably 3 or 4 years ago. যে লেবার সরকারে rebanding মানে revaluation করতে আসিল revaluation করলে কিন্তু we would have seen a huge sea change in the council tax liability. Now এটা আসিল bang in the middle of the recession. Don't forget the recession আমরা আরম্ভ হইছিল about 2007 onwards, and I think the announcement was made by the previous government as a revaluation করা হইতো I think about 2008 or 9. Don't quote me on that, but যে আউটক্রাই আসিল যে আউটক্রাইটা ছিল এটাই যে আমরা যদি এখন রিভ্যালিউ করি তাহলে তো আমাদের কাউন্সিল ট্যাক্সের মানে বেন্ডিংটা তো একেবারে সাবস্ট্যান্সিয়ালি মানে ইনক্রিজ হয়ে যাবে সো হাউ ডু ইউ ট্যাকল দ্যাট or how do you reconcile that with the recession? Well, you don't. So এর জন্যই এই সরকারের মানে the previous government আগের গভর্নমেন্ট সরকারের যে ডিসিশনটা ছিল সেটা ছিল যে না আমরা রিভ্যালুয়েশন করার দরকার নেই কারণ at worst it would be a vote killer. So I think it was a sound decision. This government is not saying anything about revaluation, rightly so in my view. So বেন্ডিং এর ব্যাপার হচ্ছে যে আপনারা যত কিছু কল নিয়ে আসি মানে কলার আসছে আলাপ করব আমরা বেন্ডিং এর ব্যাপারে আবারো দেখি লাইনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো কলার কথা বলেন প্লিজ হ্যালো আমার মনে হয় কলাররা লাইনে আসার পরও অত টেলিফোন রেখে কোথাও চলে যান আমি পরবর্তীতে আসবো আমি যেটা কথা বলছিলাম বেন্ডিং এর ব্যাপারে জি সো the lower the valuation of the property bending আইতো আপনার মানে lower so if you are at A or B or C then idea will be as আপনার bending quite মানে আপনার valuation of the property is quite high. Now valuation can go up to 1800 1900 a year. Now আপনার এক সিচুয়েশন হইতে পারে যে আপনার ভ্যালুয়েশন আসিল অত হাই এখনো আছে আপনার আগের ইনকাম আসিল হাই আপনার প্রপার্টি ওয়ার্থ হইল গিয়ে হাই আপনি এখন হইতে পারেন একজন পেনশনার no mortgage to pay whatsoever on the property but there is a huge equity, substantial equity in the property. So এমত অবস্থায় কিতা করে তাই যদি কোনো কাম টাম না করেন তাই যদি কোনো প্রাইভেট পেনশন পট কিছু না থাকে তাই যদি পিওরলি যদি মানে সার্ভাইভ করেন অন বেনিফিটস তাহলে তো অফকোর্স আমি যেটা আগে হয়েছি
যে তানো যে পেনশনৰ অনুযায়ী তান্ডে council tax reduction kiba the previous council tax benefit the oibo, but they are the very few in number, it has to be said. So that's the point about bending. The next issue logia যে bending or আপনার যদি bend দেয় হন আপনি চ্যালেঞ্জ করেন bending, আপনাকে বলেন হ্যাং অন আমার তো evaluation আসলে মানে কারেক্ট নাই কিবা, বিকজ যেহেতু আমি রিসেন্টলি কিছু খাম করাইছি এই প্রপার্টির ভ্যালুয়েশন আসলে হয় লোয়ার হইতো, বলে ইট শুড অলওয়েজ বি লোয়ার হইতো, এমত অবস্থায় আমি এগু মানরাম না, ইভ্যালুয়েশন মানরাম না, ওইগুলো কি এক চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হইতে পারে যে যারে আইডেন্টিফাই করা হয়েছে অ্যাজ দ্য লায়েবল পার্সন তাই না আর্গিউ করা না আমি দিতাম কোন পয়সা, আমি তো ওনার নাই, আমি হইলাম একজন রেসিডেন্ট মানুষ, কিংবা আমি রেসিডেন্ট নাই, আমি অন্য বাড়িতে থাকি। That's another sort of a scenario where there may be a challenge. আরও চ্যালেঞ্জ হইতে পারে যে, and this is very very rare indeed, but it's got to be said, যারা লায়াবিলিটি আনা হয়েছে তাই আর্গিউ করা যে আমি একজন ফর্মার অ্যাসাইলাম সিকার, যে আমারে বহুত আগর রুলে আমারে মানে বাইট করে অ্যাপ্লাই করে, I'm not liable at all. সো আমি মানে যে পিকচারটা আমি আউটলাইন করতাম স্যার, এটা হলো গিয়া যে নানান রকমের মানে রিজন আইতে পারে, কারণে আইতে পারে যে চ্যালেঞ্জের ব্যাপারে। চ্যালেঞ্জ যদি করতে চাইন তাহলে প্রসিজার হলো গিয়ে from the moment you get the bill, the bill I normally end of March beginning of April, bill হওয়ার বাদে আপনি immediately একটা চিঠি দিতা হইতা I do not consider that I am the liable person, and therefore I wish to appeal against your decision, or alternatively say that the language I know language is I'm aggrieved, I'm aggrieved by your decision that I'm liable to pay council tax for this financial year for the following reasons. কারণ দেখাইবা মানে হইলে তো হইতো না, আপনি বালাটিকে কারণটা ডিটেল করে হইতইবা যে মানে হোয়াটএভার, যে আমি এই বেন্ডিং আমি এগু এগ্রি করি না, কারণ আমার রিসেন্টলিও কাম হয়েছে কিংবা আমার বাউন্ডারি চেঞ্জ হয়েছে, হোয়াটএভার দ্য রিজন, ইটস গট টু বি ডিটেলড and properly set out. ওটা দেওয়ার বাদে কাউন্সিলর কাছে যাইব, কাউন্সিলর যে কাউন্সিল ট্যাক্স অফিসার তাই দেখবা, তান 3 মাসের ভিতরে তাই হয় হা কি না হইতা মানে এপিল বলে হয় তোমার এপিল আমরা অ্যাকসেপ্ট করলাম কিংবা তোমার আমরা মানে খারিজ করলাম, তাহলে মানে যেটাই উত্তর হয় দ্য নেক্সট স্টেজ হল যদি খারিজ হয়ে যায় তাহলে আপনাকে দি অ্যাপেলেন্ট must then lodge the appeal with the valuation tribunal. Thank you. আমি কল নিয়ে তারপর বিরতিতে যাব, তারপর বিরতির পর আবার আলোচনা করব। দেখি লাইনে কি আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি ব্যারিস্টার সাহেবকে একটা ফোন করতে যাচ্ছিলাম, কথা বলতে যাচ্ছিলাম। জি বলেন, আমরা শুনতে পাচ্ছি স্টুডিওতে, জি বলুন। আমার প্রশ্নটা হলো, জি আমরা যে টায়ার 1 এন্টারপ্রেনার ভিসাতে যে আমরা অ্যাপ্লাই করি, সেই ব্যাপারে কি আমি একটু কোশ্চেন করতে পারবো আপনাকে প্লিজ? হ্যাঁ জি করুন। জি, আমরা এখানে অ্যাকর্ডিং টু দ্য ল অনুযায়ী যে একটা পলিসি গাইডেন্স আছে যে এখানে আমরা যখন এভিডেন্স সাবমিট করব সেখানে অ্যাকাউন্টেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এখন, এবং অ্যাকাউন্টেন্টকে অবশ্যই ওয়ান অফ দ্য মেম্বার হতে হবে এসিসি এর অথবা আইসিএএস অথবা এএপিএ, জি লাইক দ্যাট। জি, তো এখানে এমন কি কোনো কোয়েরি আছে যে তাকে মেম্বারটা এসিসি এর হতে হবে প্লাস তার প্র্যাকটিসিং লাইসেন্সও থাকতে হবে? আমার কোশ্চেনটা হলো এটা, লেখা আছে যে ওয়ান অফ দ্য মেম্বার অফ এসিসিএ অথবা এসিএপি, কিন্তু এখানে কি এমন কোনো ক্রাইটেরিয়া আছে যে তাকে যে এসিসি এর তাকে প্র্যাকটিসিং মেম্বার হতে হবে অথবা মেম্বার নরমাল মেম্বার? মেম্বারের ক্ষেত্রে প্র্যাকটিসিং এটা লেখা নাই, কিন্তু মেম্বার যখন হবেন এসিসিএ বা অন্যান্য ক্রাইটেরিয়াতে হবে সেক্ষেত্রে ওনাকে রেজিস্টার হতে হবে, কিন্তু প্র্যাকটিসিং ওয়ার্ডটা
আমার জানা মতো ওইখানে লেখা নাই, কিন্তু এটা ধরে নেই উনি প্র্যাকটিসিং হতে হবে, প্র্যাকটিসিং ওয়ার্ডটা ওইখানে লেখা নাই, ঠিক আছে? আমার সামনে গাইডেন্সটা থাকলে আমি বলতে পারতাম, এই মুহূর্তে সামনে গাইডেন্স আমার কাছে আমি আপনাকে যে কোশ্চেন মানে যে লেখাটা পড়েছি সেটা আমার পলিসি গাইডেন্স থেকে পড়েছি। আপনি যদি আমাকে একটু সুযোগ দেন তাহলে আপনাকে পুরোটা পড়ে আপনাকে আচ্ছা 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 পড়েন, দেখা যাক। হ্যাঁ, সংক্ষেপে পড়েন। আচ্ছা, আমি প্রথম থেকে বলছি আপনাকে যে এভিডেন্স সাবমিটেড ফ্রম অ্যাকাউন্টেন্টস মাস্ট বি মেম্বার্স ওয়ান অফ দ্য ফলোইং সুপারভাইজারি bodies: জি the Institute of Chartered Accountants in England and Wales, জি the Institute of Chartered Accountants in Scotland, the Institute of Chartered Accountants in Ireland, জি and the Association of Chartered Certified Accountants, bracket ACCA, and the Association of Authorized Public Accountants. জি এটা হলো পলিসি গাইডেন্সের লেখাটা। হ্যাঁ, তো সেখানে আমার কোয়েরিটা হলো যে প্র্যাকটিসিং হতে হবে কিনা, মেম্বারস অফ রেগুলেটেড বডিজ, তো সেই ক্ষেত্রে কি এটা কি তার প্র্যাকটিসিং লাইসেন্স লাগবে কিনা? এইখানে প্র্যাকটিসিং লাইসেন্সের কথা নাই, কিন্তু আপনি অলওয়েজ আপনি সেফ সাইডে থাকা ভালো, তাই না? যেহেতু বলছে এই যেটা আপনি পড়ে শোনালেন তাতে মনে হয় না এদের মেম্বার হলেই হবে, প্র্যাকটিসিং না হলেও হবে। কিন্তু কথা হচ্ছে আপনি যদি প্র্যাকটিসিং হয় সেক্ষেত্রে আপনি প্র্যাকটিসিং না নিয়ে নন প্র্যাকটিসিং নেবেন কেন? কারণ আপনার নিজের মানে সিকিউরিটির জন্য আপনার প্র্যাকটিসিং, যিনি প্র্যাকটিস করতেছেন ফার্মের সঙ্গে আছেন তারটা নেওয়াই ভালো। তারপরে আমি এখন যেটা বলছেন আমি নেক্সট উইকে চেষ্টা করব এটা পড়ে একটু আপনাকে আইডিয়া দেওয়ার জন্য, ঠিক আছে? আমি কেন বলছি, আমি গত 2 দিন আগে আমি অ্যাপ্লাই জি বলেন। ছিলাম টায়ার ওয়ান এন্টারপ্রেনার ভিসাতে, তো আমার এভরি ক্রাইটেরিয়া ফুলফিল করেছে, অনলি সে অ্যাকাউন্টেন্টের আমি পরবর্তীতে ক্লারিফাই করে জানতে পারলাম, তার অনলাইনে চেক করে পেলাম যে তার অ্যাকাউন্টেন্ট এসএসসি এর মেম্বার, হি ইজ দ্য মেম্বার অফ এসএসসি, বাট হি ডোন্ট হ্যাভ দ্য প্র্যাকটিসিং সার্টিফিকেট। দ্যাটস দ্য রিজন আমার ভিসাটাকে তারা রিফিউজ করেছে। আমি যদি বলতে পারি এটা আপনাকে